একটা সাজানো সংসার, একটা অ্যাক্সিডেন্ট, একজনের তার মৃত প্রেমকে ফিরে পাবার তাগিদায় পরকীয়ায় লিপ্ত হওয়া। হঠাৎই যেন অসময় কালবৈশাখী তছনছ করে দেয় একটা সাজানো পরিবারকে। দিনের শেষে সব ঝড় কি থেমে যাবে, নাকি নতুন রহস্যের সাথে এলোমেলো হয়ে যাবে অনেকগুলো জীবন, অনেকগুলো সম্পর্ক? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, চূর্ণী গাঙ্গুলি অভিনীত 2018 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা দৃষ্টিকোণ। মুভির ওপেনিং সিনে আমরা দেখতে পাই দৃষ্টি আই ফাউন্ডেশনের কর্ণধার পলাশ সেনের মৃতদেহ শনাক্ত করতে এসে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী শ্রীমতী সেন। সিন শিফট হয় এই ঘটনার 2 বছর পর। শ্রীমতী মনে করে যে পলাশের এই গাড়ি অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃতভাবে ঘটানো। সেন বাড়ির পারিবারিক ল ফার্ম 2 বছর ধরে এই কেসটা দেখলেও আজ অব্দি এই কেসের কোনো সুরাহা হয়নি। তাই শ্রীমতী এবার এই কেসটাকে নিয়ে আসেন অ্যাডভোকেট জীবন মিত্রর কাছে। জীবন মিত্র স্ত্রী রুমকি শ্রীমতীর কাছ থেকে কেসের ডিটেলসটা নোট করার জন্য জানতে চাইলে শ্রীমতী বলে যে 2 বছর আগে তার স্বামী পলাশ সেন এবং তার ভাসুর প্রীতম সেন বোলপুর থেকে ফেরার সময় তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, কার অ্যাক্সিডেন্ট। গাড়িটা কন্ট্রোল হারিয়ে খালে পড়ে যায়। শ্রীমতীর হাজব্যান্ড পলাশ সেন স্পট ডেড। ভাসুর প্রীতম সেনের লোয়ার পোর্শনটা প্যারালাইসিস হয়ে যায়। সেই দিনের পর থেকেই ড্রাইভার নিখোঁজ। পলাশ বোলপুরে একটা নতুন আই ব্যাংকের প্রজেক্ট করছিল। তখন থেকেই পলাশের ফোনে বারবার উড়ো থ্রেট কল আসত। তাই শ্রীমতীর মনে হয় যে এই গাড়ি অ্যাক্সিডেন্টটা কারো চক্রান্ত। এইসব কথার মধ্যেই জিয়ন তার মেয়ে মোমোকে নিয়ে চেম্বারে আসে। জিয়নকে দেখেই শ্রীমতীর চোখের এক্সপ্রেশনটা কিছু যেন একটা বলে ওঠে। জিয়ন আর রুমকির মেয়ে মোমোর কাল জন্মদিন। জিয়ন শ্রীমতীকে বলে তার কেসের পুরো ডিটেলসটা রুমকিকে বলে দিতে। জিয়ন এখন একটা কাজে ব্যস্ত আছে, পরে সে পুরো ব্রিফটা দেখে নেবে। মোমো শ্রীমতীকে পরের দিন সন্ধেবেলা তার বার্থডেতে আসার জন্য প্রমিস করতে বললে শ্রীমতী প্রমিস করে যে কাল সে মোমোর জন্মদিনে নিশ্চয়ই আসবে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি শ্রীমতীর শারীরিক সমস্যা থাকার কারণে সে মা হতে পারেনি। শ্রীমতীর কাছে এটা একটা ভীষণই কষ্টের জায়গা। পরের দিন সন্ধেবেলা শ্রীমতী মোমোর জন্মদিনের অনুষ্ঠানে যায়। জিয়ন আর শ্রীমতীর পরিচয়টা আস্তে আস্তে বাড়তে থাকে। পরের দিন শ্রীমতী আবার জিয়নের চেম্বারে যায়। শ্রীমতী জিয়নকে বলে যে পলাশের কাছে দৃষ্টি আই ফাউন্ডেশনে ছিল সবকিছু। পলাশ সবসময় ভাবত যে কিভাবে আরও দৃষ্টিহীন মানুষকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া যায়। শ্রীমতীর কথা শুনে জিয়ন বলে 2005 সালে জিয়নের 2 চোখেই একটা ভাইরাল ইনফেকশন হয়। তারপর আস্তে আস্তে 2 চোখের কর্নিয়াই খারাপ হয়ে যায়। প্রায় 10-11 বছর এইভাবেই জিয়নের জীবন কাটে। জিয়ন তখন সিভিয়ার ডিপ্রেশনে চলে গেছিল। অনেক কাউন্সেলিং করানোর পরেও জিয়নের ডিপ্রেশন কাটছিল না। 2007-এ নেত্রালয় থেকে জিয়নের বাঁ চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। যেহেতু রুমকিও একজন উকিল, সেই সময় রুমকি একা হাতে কোর্ট এবং সংসার সবকিছুই সামলেছে। মোমোর জন্ম হওয়ার পর আস্তে আস্তে জিয়নের ডিপ্রেশনটা কাটতে শুরু করে। রুমকি এত বছর ধরে জিয়নের রাগ, ফ্রাস্ট্রেশন সবকিছু সামলেছে। একটা সুইটেবল চোখের সন্ধান পাওয়ার হালটা রুমকি কখনোই ছাড়েনি। আজ থেকে 2 বছর আগে একটা সুইটেবল চোখ পাওয়ায় জিয়নের ডান চোখের অপারেশনটা সাকসেসফুল হয়। শ্রীমতী বলে জিয়ন যখন এরকম একটা ফেজের মধ্যে দিয়ে গেছে, তখন জিয়নের থেকে দৃষ্টির গুরুত্ব কেই বা ভালো বুঝবে। শ্রীমতী জিয়নকে পলাশের অ্যাক্সিডেন্টের কেসটা ভালো করে দেখতে বলে। জিয়ন শ্রীমতীকে কথা দেয় যে সেই এই কেসটা সলভ করেই ছাড়বে। শ্রীমতী ওদের আই ফাউন্ডেশন দৃষ্টি থেকে একটা ছবি প্রডিউস করছিল চক্ষুদান নিয়ে। সেই ছবির জন্য শ্রীমতী জিয়নের একটা ইন্টারভিউ চায়। ইন্টারভিউটা চলাকালীন বাচ্চারা নিচে ক্রিকেট খেলছিল। হঠাৎই বলটা এসে জিয়নের কপালে লাগে। শ্রীমতী সেটা দেখেই উদ্বিগ্ন হয়ে নিচ থেকে বরফ এনে জিয়নের মাথায় দেয়, কিন্তু বরফ লাগানোর অজুহাতে প্রয়োজনের থেকে বড্ড যেন বেশি ঘনিষ্ঠ হতে থাকে জিয়ন আর শ্রীমতী। ব্যাপারটা রুমকির চোখ এড়ায় না। ভদ্রতার খাতিরে রুমকি কিছু বলতে না পারলেও মনে মনে যথেষ্ট বিরক্ত হয়। পরের দিন শ্রীমতী জিয়নকে বলে যে আগামীকাল পলাশের 2য় মৃত্যুবার্ষিকী। এই দিনটায় দৃষ্টি আই ফাউন্ডেশনের কর্মচারীদের তরফ থেকে পলাশের স্মৃতির উদ্দেশ্যে একটা স্মরণসভা আয়োজন করা হয়। তাই শ্রীমতী জিয়নকে সেই অনুষ্ঠানে আসতে অনুরোধ করে। জীবন মিত্র জুনিয়র অভিক প্রীতম সেনের কাছে যায় তার বয়ানগুলো নোট করতে। প্রীতম সেদিনের অ্যাক্সিডেন্টের কথাগুলো বলতে বলতে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে।
রুমকি আর জিয়নের মধ্যে আগামীকাল জিয়নের কাজের স্কেডিউল নিয়ে অনেক কথা হলেও রুমকির কাছে জিয়ন আগামীকাল তার দৃষ্টি আই ফাউন্ডেশনে যাওয়ার কথাটা চেপে যায়। পরের দিন রুমকি ফেসবুকের ফটোতে দেখতে পায় যে দৃষ্টি আই ফাউন্ডেশনে আজ পলাশ সেনের মৃত্যুবার্ষিকী স্মরণ সভাতে শ্রীমতী আর জিয়ন একসাথে। রুমকি বুঝতে পারে যে জিয়ন হয়তো ইচ্ছে করেই রুমকিকে আজ তার দৃষ্টিতে যাওয়ার কথাটা বলেনি। সেদিন রাতেই শ্রীমতী রুমকিকে ফোন করে বলে যে দৃষ্টি আই ফাউন্ডেশনের জন্য তার রুমকির সাথে কিছু কথা আছে। রুমকি শ্রীমতীকে পরের দিন বিকেল 5টা নাগাদ আসতে বলে। শ্রীমতী প্রচুর খাবার দাবার নিয়ে পরের দিন জিয়নের বাড়িতে আসে। শ্রীমতী রুমকিকে দৃষ্টি আই ফাউন্ডেশনের জন্য মরণোত্তর আই ডোনেট করতে অনুরোধ করে। শ্রীমতীর এই প্রস্তাবে রুমকি রাজি হয়ে যায়। এদিকে অভিক প্রীতমের বয়ান নিতে আবার সেনবাড়িতে যায়, কিন্তু শ্রীমতী জিয়নকে জানায় যে নিজের ভাইয়ের মৃত্যু নিয়ে বারবার বয়ান দিতে প্রীতম খুব বিরক্ত হচ্ছে। অভিক প্রীতম সেনের ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই সময় জিয়ন অভিককে ফোন করে জানায় যে প্রীতম সেন এখন বয়ান দিতে চায় না, তাই অভিক যেন ফিরে আসে। জিয়নের কথা শুনে অভিক প্রীতমের আয়া উমাকে ডাকে যে সে চলে যাচ্ছে এটা জানানোর জন্য, কিন্তু বারবার ডেকেও উমার সাড়া না পাওয়ায় অভিক ভেতরে গিয়ে যা দেখে তাতে গল্পের মোড় একেবারেই ঘুরে যায়। প্রীতম সেন আসলে শারীরিকভাবে পঙ্গু নয়, সে দিব্যি হাঁটাচলা করতে পারে। উপরন্তু প্রীতমের তার আয়া উমার সাথে একটা শারীরিক সম্পর্কও রয়েছে। এটা দেখে চমকে গিয়ে অভিক স্বাভাবিকভাবেই আর কাউকে কিছু না বলেই ওখান থেকে চলে আসে। অভিক জিয়নকে সব কিছু জানায়। ব্যাপারটা ওদের কাছে খুবই সন্দেহজনক লাগে। জিয়ন আর রুমকি সেদিন শ্রীমতীকে ডিনার করে যেতে বলে। ডিনারের সময় মমতার স্বাভাবিক শিশুসুলভ প্রবৃত্তি থেকে শ্রীমতীকে বলে যে ওরা পুজোর ছুটির পর পুরী যাওয়ার প্ল্যান করছে। মোমো শ্রীমতীকেও ওদের সাথে যাওয়ার জন্য বায়না করতে থাকে। শ্রীমতীও খুব একটা আপত্তি না জানিয়ে মোমোকে প্রমিস করে বসে। পুরো ব্যাপারটা রুমকির কাছে খুবই বিরক্তিকর হয়ে ওঠে, কারণ শ্রীমতীর আচার আচরণ বড্ড বেশি গায়ে পড়া লাগছে রুমকির, কিন্তু মুখের ওপর কিছু বলাও যাচ্ছে না। তাই সেই মুহূর্তে রুমকি শ্রীমতীর ওপর হওয়া রাগ বা বিরক্তিটা বেচারি মোমোর ওপর প্রকাশ করে। ডিনারের শেষে শ্রীমতী রুমকি আর জিয়নকে বলে যে তার রুমকি আর জিয়নের এই পরিবারটাকে খুব ভালো লেগেছে, স্পেশালি মোমোকে। যার যেটা নেই তার তো সেই জিনিসের ওপরেই বেশি আকর্ষণ থাকে। শ্রীমতী অনেক চেষ্টা করেও মা হতে পারেনি, তাই মোমোকে শ্রীমতী ভীষণ ভালোবেসে ফেলেছে। শ্রীমতী বারবার ইচ্ছে করেই এই ফ্যামিলিতে ঢোকার চেষ্টা করছে, কারণ বাচ্চাগুলোর থেকে দূরে থাকতে ওর খুব কষ্ট হচ্ছে। শ্রীমতীর কথা শুনে রুমকি আর জিয়ন শ্রীমতীকে বলে ওর যখন ইচ্ছে ও এই বাড়িতে আসতে পারে। শ্রীমতীর এইসব কথা আর কান্না রুমকিকে খুবই অস্বস্তিতে ফেলে দেয়, আর জিয়নের মনে শ্রীমতীর জন্য দুর্বলতা বেশ কিছুটা বাড়িয়ে দেয়। পরের দিন একটা রেস্টুরেন্টে দেখা করে জিয়ন শ্রীমতীকে প্রতিমের হাঁটতে পারার ব্যাপারটা আর আয়া উমার সাথে প্রতিমের একটা শারীরিক সম্পর্ক থাকার কথাটা খুলে বলে। শ্রীমতী তো এইসব বিশ্বাসই করতে পারে না, কারণ এতদিন ধরে সে তার ভাসুরকে খুব ভালো মানুষ বলেই জেনে এসেছে। প্রতিম শ্রীমতীকে এত বড় একটা মিথ্যে বলে ঠকাচ্ছে এটা জেনে শ্রীমতী ভীষণ আপসেট হয়ে যায়। জিয়ন বলে যে প্রতিমকে জানতে দেওয়া যাবে না যে ওরা প্রতিমের আসল চেহারাটা জেনে গেছে। শ্রীমতী যেন প্রতিম সেনকে বলে যে শ্রীমতী এই কেসটা তুলে নিচ্ছে। জিয়ন মিত্র একদম বাজে অ্যাডভোকেট। তাহলে প্রতিম এবং এই ঘটনার পেছনে যদি আরও কেউ থেকে থাকে তারা সবাই নিশ্চিন্ত হয়ে যাবে, কারণ পলাশের মারা যাওয়ার ঘটনাটা একেবারেই স্বাভাবিক লাগছে না। জিয়ন খোঁজ নিয়ে জানতে পেরেছে যে উমা বোলপুর গেস্ট হাউসেই কাজ করত। যতদূর বোঝা যাচ্ছে কেউ ইচ্ছে করেই উমাকে ওই বাড়িতে পাঠিয়েছে, যাতে উমা খুব কাছ থেকে সবকিছু জানতে পেরে ওদের টিমকে জানাতে পারে। শ্রীমতীর মন ঠিক করতে আর হয়তো নিজেরও কিছুটা ইচ্ছেতে জিয়ন সেদিন শ্রীমতীকে তাদের সঙ্গে পুরীতে যেতে ইনসিস্ট করে। শ্রীমতীও এক কথায় রাজি হয়ে যায়। শ্রীমতীর জিয়নের সাথে বাড়তে থাকা ঘনিষ্ঠতা রুমকির চোখে একটু দৃষ্টিকটু লাগলেও রুমকি যথাসম্ভব চেষ্টা করে নিজের রুচি বজায় রেখে শ্রীমতীর সাথে ভালো ব্যবহার করার। পুজোতে ঠাকুর দেখার সময়ও শ্রীমতী ওদের সাথেই থাকে। সেখানেও শ্রীমতী জিয়নের সাথে আঠার মতো লেগে থাকে। পুজোর পরে ওরা সবাই মিলে পুরীতে বেড়াতে যায়। সি বিচে শ্রীমতী একটা পারফিউম ইউজ করছিল। রুমকি শ্রীমতীর পারফিউমটার খুব প্রশংসা করে। শ্রীমতীর এই কেসের জন্য হঠাৎ করেই শ্রীমতী আর জিয়নের এই ঘনিষ্ঠতা রুমকির কাছে প্রচণ্ড অস্বস্তিকর হয়ে উঠেছিল। তাই রুমকি কথার ছলে শ্রীমতীর সামনেই জিয়নকে বলে যে শ্রীমতীর কেসটা তাকে দিয়ে দিতে। রুমকিও তো একজন অ্যাডভোকেট,
জিয়নের চোখ সেরে যাওয়ার পর আর মোমো ছোট ছিল বলে রুমকি কোর্টে যাওয়া ছেড়ে দেয়, কিন্তু এখন সে আবার জয়েন করতে চাইছে। শ্রীমতীর কেসটা যেহেতু রুমকি স্টাডি করা আছে, তাই রুমকি শ্রীমতীর কেসটাই জিয়নকে বলে তাকে ট্রান্সফার করে দিতে। রুমকির কথা শুনে শ্রীমতী আর জিয়ন দুজনেরই এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। জিয়ন অন্য কথা তুলে প্রসঙ্গটা এড়িয়ে যায়। ওরা সবাই সমুদ্রে নামতে চাইলে রুমকি বলে যে তার নামতে ইচ্ছা করছে না। রুমকি বাদে বাকিরা সবাই সমুদ্রে নামে। রুমকি পাড়ে বসে বসে দেখে তার সাজানো গোছানো সংসার কোথাও যেন একটু একটু করে আলগা হয়ে যাচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় জিয়ন শ্রীমতীকে জিজ্ঞেস করে যে সে ঠাকুরের কাছে কি চাইল। শ্রীমতী জিয়নের ডান চোখে হাত দিয়ে বলে যে সে ঠাকুরের কাছে চাইল যাতে জিয়নের ভালো হয়। এই সময় শ্রীমতীর চোখের এক্সপ্রেশন অনেক কথা বলে দিচ্ছিল, যেটা রুমকির চোখকে একেবারেই ফাঁকি দেয়নি। সেদিন রাতে অন্যমনস্ক হয়ে জিয়ন নিজের রুমের বেল দিতে গিয়ে ভুল করে শ্রীমতীর রুমের বেল বাজিয়ে দেয়। দরজা খুলে শ্রীমতী বেরিয়ে আসতে জিয়ন নিজের ভুল বুঝতে পেরে চলেই যাচ্ছিল, কিন্তু শ্রীমতী জিয়নকে হাত ধরে টেনে ঘরের ভেতরে ঢুকিয়ে নেয়। শ্রীমতী জিয়নকে জিজ্ঞেস করে যে সে কি খুব বাড়াবাড়ি করে ফেলছে। জিয়ন বলে সত্যিই শ্রীমতী একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। শ্রীমতী বলে যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। জিয়ন বলে এই যে শ্রীমতী জোর করে জিয়নকে নিজের ঘরে নিয়ে এলো, এখন রুমকি জিয়নকে শ্রীমতীর ঘর থেকে বের হতে দেখলে কি ভাববে? এটা শ্রীমতীর উচিত হয়নি। হঠাৎ করেই শ্রীমতী জিয়নকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হতে শুরু করে। শ্রীমতীর হঠাৎ এরকম আচরণে জিয়ন খুব অবাক হয়ে যায়। জিয়ন শ্রীমতীকে বোঝায় যে সে এমনি শ্রীমতীকে পুরীতে নিয়ে আসেনি। জিয়নের মনে হয়েছিল যে তার অ্যাবসেন্সে শ্রীমতীর কলকাতায় থাকাটা নিরাপদ নাও হতে পারে। শ্রীমতীর যদি মনে হয়ে থাকে যে জিয়ন শ্রীমতীকে কোনো ভুল ইঙ্গিত দিয়েছে, তাহলে শ্রীমতী ভুল ভাবছে। জিয়ন যেটা করেছে এই কেসের স্বার্থে, শ্রীমতীর নিরাপত্তার স্বার্থে করেছে। শ্রীমতী জিয়নকে বলে যে সত্যিই কি জিয়ন শুধুমাত্র আউট অফ কনসার্নই এগুলো করেছে, আর কিছুই কি নয়? জিয়ন শ্রীমতীকে বলে যে সে শ্রীমতীকে ভালোবাসে বললে কি শ্রীমতী খুশি হবে? জিয়নের সাথে জড়িয়ে পড়লে শ্রীমতী শুধু কষ্টই পাবে, কারণ জিয়নের একটা ফ্যামিলি আছে। তাদের এই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার। জিয়নের কথা শেষ হতে না হতেই পাওয়ার কাট হয়ে যায়। ওরা নিজেদের মধ্যে মশগুল হয়েছিল, ঠিক সেই সময় রুমকি বাইরে থেকে শ্রীমতীর দরজায় নক করে। সিচুয়েশনটাকে ম্যানেজ করার জন্য শ্রীমতী জিয়নের সামনেই শাড়ি ছেড়ে বাথরুম টাওয়েল পরে দরজা খুলে রুমকিকে বলে যে সে ফ্রেশ হচ্ছিল। রুমকি আসলে শ্রীমতীর কাছে দেশলাই চাইতে এসেছিল। কোনো মতে সিচুয়েশনটাকে ম্যানেজ করে শ্রীমতী রুমকির হাত থেকে ছাড়া পায়। ওয়াশরুম থেকে আবার শাড়ি পরে বেরিয়ে আসার পর শ্রীমতী দেখে যে জিয়ন অন্ধকারেই বেরিয়ে গেছে। রুমকি কিছুক্ষণ পর ঘরে এসে দেখে যে জিয়ন ঘরে চলে এসেছে। জিয়ন রুমকিকে জড়িয়ে ধরতে রুমকি জিয়নের শরীরে সেই পারফিউমের গন্ধটা পায় যেটা সি বিচে রুমকি শ্রীমতীকে ইউজ করতে দেখেছিল। রুমকি বুঝতে পারে সবকিছু খুব তাড়াতাড়ি বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে রুমকি জিয়নকে কিছুই বলে না। সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে ওয়াশরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। ফেরার সময়েও শ্রীমতী আর জিয়নের মেলামেশাটা বড্ড বেশি চোখে পড়ে রুমকির। কলকাতায় ফেরার পর শ্রীমতী আর জিয়নের মেলামেশাটা আরও বাড়তে থাকে। একজন সুন্দরী মহিলা কনস্ট্যান্ট একজন পুরুষ মানুষকে আকর্ষণ করতে থাকলে বেশিরভাগ পুরুষ মানুষই হয়তো একসময় টলে যায়। জিয়ন মিত্রও তার ব্যতিক্রম হলো না। বড্ড তাড়াতাড়ি জিয়ন ভীষণভাবে জড়িয়ে পড়ল শ্রীমতীর সাথে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। জিয়ন আস্তে আস্তে পলাশের কেসের ব্যাপারে অনেক তথ্য জোগাড় করে। জিয়ন শ্রীমতীর সাথে একটা ক্যাফেতে দেখা করে তাকে জানায় যে শ্রীমতী যখন পুরীতে ছিল তখন সিভিল ড্রেসে শ্রীমতীর বাড়ির নিচে পুলিশ পোস্টিং করা ছিল। সেই সময় শ্রীমতীর বাড়িতে কাজের লোকরা বাদেও পার্থ দাশগুপ্ত নামে একজন লোক এসেছিল। পুলিশ তার রেকর্ড ট্র্যাক করেছে। এই পার্থ দাশগুপ্ত মানুষের দেহের অর্গান পাচারের কাজের সাথে যুক্ত। জিয়নের কথা শুনে শ্রীমতী তো চমকে যায়। জিয়ন শ্রীমতীকে বলে যে ডেপুটি পুলিশ কমিশনার রাজীব রাউত জিয়নের বন্ধু। সেই সব কিছু অ্যারেঞ্জ করে জিয়নকে হেল্প করেছে। আগামীকাল রাত 9টায় জিয়ন আর রাজীব রাউত শ্রীমতীর বাড়িতে যাবে, তবে ওদের যাওয়ার ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। শ্রীমতী জিয়নকে বলে যে এই কেসটা শেষ হয়ে গেলে শ্রীমতীর তো আর কোনো অজুহাতই থাকবে না জিয়নের বাড়িতে যাওয়ার। শ্রীমতী কাঁদতে কাঁদতে জিয়নকে বলে যে জিয়ন যেন শ্রীমতীকে ছেড়ে চলে না যায়। রুমকি অভিকের সাথে কথা বলছিল, ঠিক এমন সময় রুমকির ফোনে মেসেজ আসে যে জিয়নের অ্যাকাউন্ট থেকে 1890 টাকা ক্যাফে 18 নামক একটি ক্যাফেতে ডেবিট হয়েছে। অথচ জিয়ন অভিককে বলেছে যে সে একটা ক্লায়েন্ট মিটিংয়ে আছে।
এবার রুমকি ডেসপারেট হয়ে শ্রীমতী আর জীবনের সম্পর্কটা নিয়ে অভিকের কিছু মনে হয়েছে কিনা জানতে চাইলে অভিক কিছুটা অস্বস্তি নিয়ে রুমকিকে জানায় যে রুমকির সন্দেহটা মিথ্যে নয়। সেদিন রাতে প্রীতম শ্রীমতীকে বলে যে সে চায় শ্রীমতী এভাবে নিজের জীবনটাকে নষ্ট না করে নতুনভাবে জীবনটাকে শুরু করুক। পলাশের স্বপ্ন এই দৃষ্টি আই ফাউন্ডেশনকে আঁকড়ে ধরে সারা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছেটা শ্রীমতীর বোকামি। শ্রীমতীর সামনে তার সারাটা জীবন পড়ে আছে। শ্রীমতী বুঝতে পারে যে প্রীতম তার পথের কাঁটা সরাতে চাইছে। প্রীতম শ্রীমতীকে পার্থ দাশগুপ্তের একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে শ্রীমতী যখন ছিল না তখন এই ভদ্রলোক এসেছিল দৃষ্টি আই ফাউন্ডেশন কিনে নেবার প্রস্তাব নিয়ে। প্রীতম চায় যে শ্রীমতী দৃষ্টি আই ফাউন্ডেশন বিক্রি করে দিয়ে নতুন করে সবকিছু শুরু করুক। জীবন যেহেতু শ্রীমতীকে এই পার্থ দাশগুপ্তের আসার কথা আগেই বলেছিল, তাই প্রীতমের এইসব কথাবার্তার মধ্যে যে কিছু একটা প্ল্যান আছে সেটা বুঝতে শ্রীমতীর খুব একটা অসুবিধা হয় না। রুমকির ধৈর্যের বাঁধ ভেঙে যেতে সে জীবনকে সরাসরি প্রশ্ন করে যে জীবন কেন মিথ্যে কথা বলে শ্রীমতীর সাথে ক্যাফেতে মিট করেছে। হঠাৎ করে রুমকি এরকম ডেসপারেট হয়ে যাওয়ায় জীবন একটু অস্বস্তিতে পড়ে যায়। জীবন বলে যে তার কেসের একটা দরকারের কারণে শ্রীমতীর সাথে মিট করার প্রয়োজন ছিল। রুমকি বলে যে কোন ক্যাফেতে 10 মিনিটের 2 কাপ কফির জন্য 1890 টাকা বিল হয়। রুমকির কাছে রেগুলার জীবনের ব্যাংকের আপডেট আসে জীবনের চোখের কারণে। এই সব নিয়ে ওদের মধ্যে তর্ক বিতর্ক বাড়তে থাকে। জীবন রুমকির কাছে নিজের দোস্ত স্বীকার করেই না, উল্টে জীবন যে শ্রীমতীকে ভালোবাসে সেই কথাটাই জোর গলায় রুমকিকে বলে। ব্যাপারটা ক্রমশই খারাপ দিকে যেতে থাকে। রুমকি জীবনকে বলে সে তার স্বামী সংসারকে বাঁচাতে একজন টিপিক্যাল হাউসওয়াইফ যা যা করে সব করবে। পরের দিন রুমকি শ্রীমতীর অফিসে গিয়ে শ্রীমতীকে বোঝাবার চেষ্টা করে যে শ্রীমতীর কারণে রুমকির এতদিনের সাজানো গোছানো সংসারটা ভেসে যাচ্ছে। রুমকি শ্রীমতীকে জীবনের জীবন থেকে সরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। শ্রীমতী রুমকিকে বলে যে সে সব কিছু ঠিক করে দেওয়ার চেষ্টা করবে। এই দিন রাতে আগে থেকে ঠিক করে রাখা কথা অনুযায়ী জীবন আর রাজীব রাউত পুরো পুলিশ ফোর্স নিয়ে শ্রীমতীর বাড়ির নিচে অপেক্ষা করছিল। শ্রীমতীর দৃষ্টি থেকে বাড়ি ফিরলে জীবন, অভিক আর রাজীব রাউত শ্রীমতীর সাথে তার ফ্ল্যাটে আসে। শ্রীমতী উমাকে বলে যে প্রীতমকে ডেকে দিতে। গেটের বাইরে পুলিশ দেখে উমার সন্দেহ হলে উমা ব্যালকনিতে গিয়ে দেখে নিচে পুলিশে 6 লাখ। উমা প্রীতমকে গিয়ে বলে যে বাইরে পুলিশ এসেছে, প্রীতমকে ডাকছে। প্রীতম বুঝতে পারে যে তার জন্য হয়তো কোনো বিপদ অপেক্ষা করছে। প্রীতম আর উমা বাইরের ঘরে আসে। জীবন প্রীতমকে সত্যি কথাটা বলতে বলে। খুব স্বাভাবিকভাবেই প্রীতম প্রথমে ওদের সাথে কোঅপারেট করতে চায় না। তখন রাজীব রাউত পার্থ দাশগুপ্ত এবং তার সহকারীকে প্রীতমের সামনে আনে। রাজীব আর জীবন প্রীতমকে বলে যে পার্থ অ্যান্ড কোম্পানি দাবি করেছে যে প্রীতম তার ভাই পলাশকে খুন করেছে। কথাটা শুনেই শ্রীমতী চমকে ওঠে। পার্থ দাশগুপ্তকে ধরা পড়তে দেখে জীবন আর রাজীবের ধমকে আর উমার প্রীতমকে সত্যি কথাটা বলে দেওয়ার ইশারায় সম্মত হয়ে প্রীতম আসল রহস্যের উন্মোচন করে। সেদিন বোলপুর গেস্ট হাউসে পলাশের সাথে এই পার্থ ঘোষ এবং আরও 3 জন লোকের খুব কথা কাটাকাটি হচ্ছে শুনে প্রীতম আড়ি পেতে ওদের সব কথা শুনে ফেলে। আর সেই কথা শুনে ফেলাটাই প্রীতমের জীবনে কাল হয়। পলাশ আর পার্থ দাশগুপ্তদের কথা শুনে প্রীতম জানতে পেরেছিল যে ওরা বেআইনিভাবে হিউম্যান অর্গান পাচার করে। বিভিন্ন জায়গা থেকে কিডনি, লিভার ইত্যাদি পাচার করা হয়। সারা বিশ্বজুড়ে এই বেআইনি কাজের প্রচুর এজেন্ট আছে। তার মধ্যে ইন্ডিয়ার সবথেকে বড় এজেন্ট হলো তার ভাই পলাশ সেন। প্রীতমের কথা শুনে শ্রীমতী তো আঁতকে ওঠে। শ্রীমতীর কাছে তার স্বামী পলাশ একজন খুবই সৎ চরিত্রের মানুষ। কোনো স্ত্রী যদি জানতে পারে যে তার আদর্শবান স্বামী আসলে মানুষের শরীরের অর্গান বিক্রি করার মতো এরকম একটা নোংরা কাজের সাথে জড়িত, সেটা তো তার কাছে আঁতকে ওঠার মতোই। প্রীতম বলে যে সারা দেশ জুড়ে এই ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়। হয়তো এই টাকা পয়সা নিয়েই প্রীতমের সাথে পার্থদের গোলমাল বেঁধেছিল। প্রীতম সবটা বুঝতে পেরে পলাশকে ডেকে বোঝায় যে তাদের তো অনেক টাকা আছে, এইসব ইল্লিগাল কাজ করাটা পলাশের উচিত হচ্ছে না। পলাশ সেই সময় ড্রিঙ্ক করেছিল। প্রীতমের কথা শুনে পলাশ খুবই রেগে যায়। ওদের মধ্যে তর্ক বিতর্ক হতে শুরু করে। কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ প্রীতমের গলা টিপে ধরে। প্রীতমের প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে প্রীতম পলাশকে ধাক্কা মারে, কিন্তু বেকায়দায় পলাশ ছিটকে খাটের কোনায় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। হয়তো ইন্টারনাল কোনো ড্যামেজের কারণে পলাশ কিছুক্ষণ কাঁপতে থাকে। তারপরে প্রীতম সবটা বুঝে ওঠার আগেই সব শেষ।
পলাশের এই অবস্থা দেখে প্রীতম ঘাবড়ে গিয়ে বাইরে থাকা পার্থদেরকে ডেকে এনে আরও বিপদে পড়ে। পার্থদের চোখে প্রীতম তখন পলাশ সেনের খুনি। ওরা প্রীতমকে ভয় দেখায় যে ওদের কথা না শুনলে ওরা প্রীতমকে পলাশের খুনি বলে ফাঁসিয়ে দেবে। তারপর থেকেই সব কিছুই পার্থদের কথা মতোই চলছে। ওরা প্রীতমকে বলে পলাশকে নিয়ে গাড়িতে উঠতে। হঠাৎই মাঝ রাস্তায় ওরা গাড়ি থামিয়ে দেয় আর ড্রাইভার গাড়ি থেকে নেমে যায়। গাড়িতে প্রীতম পলাশকে জড়িয়ে ধরে আতঙ্কিত হয়ে বসেছিল। হঠাৎই পেছন থেকে একটা লরি এসে গাড়িটাকে সজোরে ধাক্কা মারে। মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। প্রীতমের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে চারিদিকে লোকারণ্য। পার্থরা প্রীতমকে পঙ্গু হয়ে যাওয়ার অভিনয় করতে বলে। বাধ্য হয়ে প্রীতম তাই করে। জেলের ভাত খাওয়ার থেকে নিজের বাড়িতে হুইল চেয়ারে জীবন কাটানোটা প্রীতমের কাছে অনেক সহজ বলে মনে হয়েছিল। প্রীতমের আয়া হিসেবে উমাকে পার্থরাই পাঠায় সব ইনফরমেশন জানার জন্য। কিন্তু দিনের পর দিন একটা মানুষের সেবা করতে করতে উমা প্রীতমকে ভালোবেসে ফেলে। দৃষ্টি আই ফাউন্ডেশন শুধুমাত্র একটা আই ওয়াশ ছিল, এর পেছনে ছিল অনেক বড় বেআইনি চক্র। প্রীতম শ্রীমতীকে বলে যে সে খুনি নয়, ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। প্রীতমের কথা শেষ হতে না হতেই পাওয়ার কাট হয়ে যায়। হাতের সামনে ওরা মোমবাতি দেশলাই কিছুই খুঁজে পাচ্ছিল না, কারণ ওই সব জায়গায় পাওয়ার কাট হয়ই না। অভিক ফোনের টর্চটা অন করে দেখে ঘরের ভেতর প্রীতম আর জীবন নেই। ওরা ঘরের চারিদিকে দেখেও কোথাও জীবন আর প্রীতমকে খুঁজে পায় না। ততক্ষণে কারেন্ট চলে এসেছে। অভিক, রাজীব রাউত আর শ্রীমতী সিঁড়ি দিয়ে ছাদের দিকে দৌড়তে থাকে। আমরা দেখি প্রীতম ছাদের দিকে দৌড়ে যাচ্ছে, জীবনও তার পেছনে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। কিন্তু প্রীতম কারোর কথা না শুনেই ওপরে উঠতে থাকে। অভিক, রাজীব রাউত আর শ্রীমতীও ওদের পেছনে ছাদে উঠতে থাকে। সবাই প্রীতমকে পালাতে বারণ করে, কিন্তু প্রীতম কারোর কথাই শোনে না। রাজীব রাউত নিচে পুরো পুলিশ ফোর্সকে অ্যালার্ট করে দেয়। উমা ততক্ষণে নিচে নেমে গেছে। সবাই ছাদে পৌঁছে দেখে ওরা যাবার আগেই প্রীতম ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। নিচে পড়ে রয়েছে প্রীতমের নিথর দেহ। সবাই এই ঘটনায় ভীষণ আপসেট হয়ে যায়, কারণ সত্যি প্রীতম একজন ভালো মানুষ। খারাপ পরিস্থিতি আর আতঙ্ক প্রীতমকে শেষ করে দিল। শ্রীমতী রাগে দুঃখে জীবনের বুকে মেরে জীবনের শার্টের পকেটটা ছিঁড়ে দেয়। জীবন হঠাৎ করে শ্রীমতীর এরকম ব্যবহারে একটু অবাক হয়ে যায় বইকি। উমা প্রীতমের নিথর দেহটাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ করেই শ্রীমতী জীবনের ব্যাপারে কেমন যেন একটা নির্লিপ্ত হয়ে যায়। শ্রীমতী জীবনকে পলাশের একটা সাদা শার্ট পরতে দিয়ে বলে অনেক রাত হয়ে গেছে, জীবনের এখন বাড়ি চলে যাওয়া উচিত। পুলিশ উমাকে অ্যারেস্ট করে। অবশ্য উমা পালাবার চেষ্টাও করেনি। উমা সত্যি প্রীতমকে ভালোবেসে ফেলেছিল, তাই শেষবারের মতো ইলেকট্রিকের মেন সুইচটা অফ করে দিয়ে প্রীতমকে পালাতে সাহায্য করেছিল। উমা হয়তো বুঝতে পারেনি যে প্রীতম পালানোর জন্য এই রাস্তাটা বেছে নেবে। জীবন রুমকিকে ফোন করে সবটা জানায়। রুমকিও এই সেন্সিটিভ ব্যাপারটা বুঝতে পারে। জীবন রুমকিকে বলে যে তার ফিরতে দেরি হবে। শ্রীমতী আবার এসে জীবনকে বলে যে জীবনের শ্রীমতীকে পাহারা দেওয়ার কোনো দরকার নেই, সে চলে যেতে পারে। হঠাৎ করে শ্রীমতীর এরকম ব্যবহারের পরিবর্তন দেখে জীবন খুব অবাক হয়ে যায়। এতদিন বেশিরভাগ সময় শ্রীমতী বারবার যেচে জীবনের সাথে মেলামেশা করেছে, সেটা কোর্টে গিয়ে হোক, পুরীতে গিয়ে হোক কিংবা জীবনের বাড়িতে। অথচ হঠাৎ করে শ্রীমতীর আচরণে এরকম পরিবর্তন কেন? যেন শ্রীমতী জীবনের মুখও দেখতে চাইছে না। শ্রীমতী জীবনকে পলাশ সেনের মৃত্যু রহস্য মামলাটা সাকসেসফুলি সলভ করার জন্য ধন্যবাদ জানিয়ে বলে আর যে কাজগুলো বাকি আছে সেটা অন্য কোনো অ্যাডভোকেটও করে নিতে পারবে। জীবনের আর এই কেসের মধ্যে, এই সম্পর্কের টানাপোড়েনের মধ্যে থাকার কোনো দরকার নেই। জীবন খুব অবাক হয়ে যায় শ্রীমতীর এই কথাগুলো শুনে। জীবন শ্রীমতীকে জিজ্ঞেস করে, তাহলে এতদিন শ্রীমতী জীবনকে যে ভালোবাসার কথা শুনিয়েছে সেগুলো কি সবই মিথ্যে ছিল? শ্রীমতী বলে যে পলাশ শ্রীমতীকে ঠকিয়েছে, জীবন রুমকিকে ঠকাচ্ছে, আর শ্রীমতী যদি জীবনকে ঠকায় সেটাতেই দোষ। শ্রীমতীর আশেপাশের সব কিছুই তো মিথ্যে, পলাশের স্বপ্ন মিথ্যে, দৃষ্টি মিথ্যে। জীবন শ্রীমতীকে বলে যে পলাশের সব স্মৃতি মুছে ফেলে শ্রীমতীকে নতুন করে বাঁচতে হবে। শ্রীমতী বলে সেই জন্যই শ্রীমতী চায় যে জীবন তার জীবন থেকে একেবারে চলে যাক, কারণ যতদিন জীবন তার সামনে থাকবে ততদিন পলাশও শ্রীমতীর কাছে বেঁচে থাকবে। জীবন শ্রীমতীর এই কথার অর্থ বুঝতে পারে না। শ্রীমতী বলে যে সে নানা অজুহাতে জীবনের বাড়িতে গেছে, কোর্টে গেছে,
সদ্য পরিচিত একটা পরিবারের সাথে শ্রীমতী পুরীতে অবধি চলে গেল। জীবনকে বারবার দেখার জন্য শ্রীমতী সব কিছু করেছে, কারণ পলাশ এখনো বেঁচে আছে জীবনের ওই ডান চোখটার মধ্যে। পলাশের মৃত্যুর পর তার বাঁ চোখটা একটা মহিলার ওপর ইমপ্ল্যান্ট করা হয়েছিল, তবে সেই অপারেশনটা সাকসেসফুল হয়নি। কিন্তু পলাশের ডান চোখটা দৃষ্টি আই ফাউন্ডেশন থেকে নেত্রালয়তে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, আর সেই ডান চোখটাই ইমপ্ল্যান্ট করা হয় জীবনের চোখে। শ্রীমতী অনেক চেষ্টা করে জানতে পেরেছিল যে কার কাছে পলাশের ডান চোখটা ইমপ্ল্যান্ট করা হয়েছে। জীবনের কথা জানতে পেরেই শ্রীমতী পুরনো অ্যাডভোকেট চেঞ্জ করে কেসটা জীবনের কাছে নিয়ে যায়। শ্রীমতী জীবনের কাছে কখনো এক ফোঁটাও লজ্জা পায়নি, কারণ শ্রীমতী জানত যে যে চোখটা ওকে দেখছে সেটা তার স্বামীরই চোখ, পলাশের চোখ। কিন্তু আজ যখন শ্রীমতী জানতে পেরেছে যে সে পলাশকে যেভাবে চিনত তার পুরোটাই আসলে মিথ্যে, পলাশ সেন আসলে অনেক বড় একজন ক্রিমিনাল, তারপর থেকে জীবনের দিকে তাকাতেও শ্রীমতীর ঘেন্না করছে। কারণ শ্রীমতী জীবনকে ভালোবেসে এইসব করেনি, সে তার মৃত স্বামীকে নতুন করে ফিরে পেতেই এত ডেসপারেট হয়েছিল। শ্রীমতীর কথাগুলো শুনে জীবন তো পুরো হতবম্ব হয়ে যায়। শ্রীমতী জীবনকে বলে যে জীবন যদি শ্রীমতীকে সত্যি ভালোবেসে থাকে তাহলে সেই যেন শ্রীমতীকে সাহায্য করে পলাশকে ভুলে যেতে। জীবন যেন আর কোনোদিনও শ্রীমতীর চোখের সামনে না আসে। জীবন অনেক চাপা কষ্ট নিয়েও শ্রীমতীকে কথা দেয় যে সে আর শ্রীমতীর জীবনে কখনো ফিরে আসবে না। ভোরের দিকে জীবন বাড়ি ফিরে আসে। রুমকির শার্টটা দেখে বুঝতে পারে যে এটা জীবনের শার্ট নয়। জীবন রুমকির হাত থেকে শার্টটা নিয়ে ব্যালকনিতে এসে সেটাকে পুড়িয়ে ফেলে। রুমকি চা নিয়ে এসে ব্যালকনি থেকে দেখে যে জীবন শার্টটাকে পোড়াচ্ছে। সবার জীবনটাই আবার নতুন গতিতে বইতে শুরু করে। আমরা আশা করব শ্রীমতীরা নিজেদের জীবনের ছন্দ খুঁজে পাক, আর জীবনরা শ্রীমতীদের মতো মেয়েদের আলেয়ার হাতছানিতে হারিয়ে না গিয়ে নিজেদেরকে দৃঢ় করে তুলতে পারুক। ভালো থাকুক শ্রীমতী, ভালো থাকুক জীবন রুমকি। দৃষ্টিকোণ সিনেমাটি এখানেই শেষ। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।